মোহাম্মদ ইউনূসের একের পর এক ভুল স্ট্র্যাটেজিতে কার্যত অসহায় হয়ে গেছে বাংলাদেশ। কালকে ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম মোহাম্মদ ইউনূস সর্বদলীয় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বোঝানোর চেষ্টা করছেন আসলে ভারতের জন্য বাংলাদেশের এই দুরবস্থা, অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান অবস্থা তার সব কিছুর মূলে আছে ভারত। ভারতই নাটের গুরু, ভারতই নাকি আধিপত্যবাদকে এস্টাবলিশ করার জন্য বাংলাদেশকে সম্পূর্ণভাবে ধরাশায়ী করেছে। যদিও এই কথার সপক্ষে কোনো প্রমাণ বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু তথ্যভিত্তিক আমাদের সামনে তুলে ধরতে পারেনি। আবেগ দিয়ে তো অনেক কথাই বলা যায়, আবেগ দিয়ে তো আমিও বাংলাদেশকে সন্ত্রাসবাদের রাষ্ট্র হিসাবে বলে দিতেই পারি, কিন্তু তার সপক্ষে যুক্তি এবং প্রমাণ না থাকলে আন্তর্জাতিক মহল কিন্তু এই রকম ছেদো কথাবার্তার কোনো গুরুত্ব দেয় না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কালকে আরো এক নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা এবার ভারতের বিপক্ষে জনসাধারণকে মানে আরো আবেগকে কাজে লাগানোর জন্য সেনাবাহিনীকে নামিয়ে দিয়েছে। কালকে বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে, সেখানে ভারতকে তারা বলেছে যদি পুশিন, এই পুশিন শব্দটা আমি বিস্তারিত আপনাদের বলবো, যদি পুশিন বন্ধ না হয় তাহলে ভারতবর্ষের বিপক্ষে তারা কোনো বড় অ্যাকশনও নিতে পারে। কোট আনকোট এই ধরনের কথাবার্তায় বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এসছে। সেখানে পুশিনকে নিয়ে ভারতকে চমকানি দেওয়ার চেষ্টা করা হয়েছে সেনাবাহিনী এবং বাংলাদেশের পক্ষ থেকে। প্রথম কথা হলো সেটা যে একটা পুশিন হতে থাকবে আর আমরা বসে থাকবো, এটা ভাবারও কোনো অবকাশ নেই। বিজিবি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা অবগত আছেন বিষয়টি নিয়ে। ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত সেনাবাহিনী যেতে পারে, তার বাইরে যেতে পারে না প্রয়োজন ছাড়া। তো এই পরিস্থিতিতে পুশিন বিষয়টি আমি মনে করি এখনো বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। বাট এই মুহূর্তে বিজিবি ইজ ম্যানেজিং ইট ভেরি নাইসলি এবং নিয়ম প্রথা অনুযায়ী তারা কাজটা করছে। বাট আবারও বলবো, এটা কাম্য নয়, এটা ইজ নট অ্যাকসেপ্টেড। পুশিনটি কি দেখুন, সহজ সাধারণ ভাষায় যদি পুশিনটা আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন এক ঝাঁক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বর্ডার দিয়ে ফের সে দেশে পাঠিয়ে দেওয়া, এটাই ভারতবর্ষ নাকি করছে এবং এটা নাকি বাংলাদেশ আর মেনে নেবে না। তোমাদের দেশের লোক তোমাদের দেশের বর্ডার টপকে ভারতবর্ষে ঢুকেছে, ভারতের সম্পদকে ব্যবহার করছে, ভারতের বিভিন্ন জিনিসকে ইউজ করছে, আর তোমরা তোমাদের দেশের লোককে নেবে না, সেটা তো হতে পারে না। ভারতবর্ষ দিনের পর দিন যেভাবে অনুপ্রবেশকারী নিয়ে বর্তমানে অতি অতি সক্রিয় হয়ে গেছে, তা সামলাতে বাংলাদেশেরও কিন্তু মাথায় হাত পড়বে। এবং এটা যদি আপনি গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে দেখেন তাহলে দেখবেন বাংলাদেশের কিন্তু ভয়াবহ বিপদ হতে পারে যদি ভারত এই প্রবণতা আগামী 30 দিন বজায় রাখে। কেন আমি বলছি, তার আগে একটু ছোট ইনফরমেশন দিয়ে দিই। দেখুন, আগামী এক সপ্তাহ আগে গত এক সপ্তাহ আগে বলা হয়েছিল আগামী 30 দিনের মধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের সম্পূর্ণভাবে এই ভারত থেকে বের করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং বিভিন্ন সেন্সিটিভ জায়গায় গিয়ে বিভিন্ন ডকুমেন্ট চেক করছেন সরকারি আধিকারিকরা, এবং সন্দেহভাজন কেউ থাকলে বা প্রপার যদি ডকুমেন্ট না দেখাতে পারে তাহলেই তাকে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা হচ্ছে এবং একদম যুক্তিগ্রাহ্যভাবে বাংলাদেশকে ইনফর্ম করা হচ্ছে। এবং বাংলাদেশ যখন নিতে চাইছে না তখনই বর্ডার থেকে বিএসএফ বিজেপির হাতে এদেরকে তুলে দিচ্ছে। এরকম কিছু উদাহরণ আমরা দেখেছি। কিছুদিন আগে একটি খবর এসেছিল গাজিয়াবাদে 160 জন অবৈধ বাংলাদেশিকে ধরে ভারতীয় সেনা এবং গাজিয়াবাদ থেকে তাদের উড়িয়ে ত্রিপুরাতে নিয়ে আসা হয় আগরতলায়, এবং আগরতলা থেকে বিজেপির হাতে কিন্তু তুলে দেওয়া হয়। এই ঘটনাটা সম্পূর্ণভাবে ঘটে 25শে মে 2025। পরবর্তীকালে আরো এরকম কথা আমাদের সামনে আসে। বাংলাদেশ এবং ভারতের যে ইস্টার্ন বর্ডার আছে 12ই মে 2025-এ সেখান থেকে দেখা যায় 500 জনকে ফের বাংলাদেশে পাঠানো হয়েছে, কারণ এদের কাছে কোনো ডকুমেন্ট নেই। এই সময়ই আরো একটা ঘটনা হয় রাজস্থানে, যেখানে 140 জন আনডকুমেন্টেড বাংলাদেশি ধরা পড়েন এবং ভারতীয় সেনারা ফের বাংলাদেশে তাদেরকে স্থানান্তরীকরণ করেন। পরবর্তী ঘটনা 4ই মে 2025, এর আগে ঘটনাটা হয়েছে তারপরে প্রকাশ্যে আসে। সেখানে গুজরাটে 300 জন অবৈধ অনুপ্রবেশকারীকে ধরা হয় এবং এই পুরো বিষয়টি কিন্তু বাংলাদেশকে বারবার জানানো হয়
এবং বাংলাদেশ সরকার অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বলে যেরকম নিয়ম সেই নিয়ম পালন করুন, ডকুমেন্টস ভেরিফিকেশন করুন, আপনারা আমাদের জানান, আমরা সিদ্ধান্ত নেব বৈঠক করে, তারপর আপনাদের আমি জানাবো। অর্থাৎ ছলে বলে কৌশলে এই প্রসেসটা নিয়ে তারা কিন্তু লেন্থি একটা বিষয় ইনভাইট করতে চান এবং বোঝা যায় তারা এই অনুপ্রবেশকারী ফিরিয়ে নিতে চাইছেন না। তার জন্যই ভারত সরকার ডিপ্লোম্যাটিক প্রসেসে পুশ ইন প্রসেসটাকে কিন্তু শুরু করে দেন এবং ভারত সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি বিভিন্ন জায়গায় জানানো হয়েছে এই পুশ ইন ইমপ্লিমেন্টেশন আসলে ডিপ্লোম্যাটিক প্রসেসেরই একটি পার্ট এবং আমরা বিএসএফ এর পক্ষ থেকে বিজেপির হাতে সবাইকে তুলে দিচ্ছি, তোমাদের দেশের লোক তোমরা নেবে না তো আমরা নেব নাকি? তোমরা কবে ডিসিশন নেবে, তোমরা মিটিং ডাকবে, তোমাদের কোন সরকার সিদ্ধান্ত নেবে কোনো কেউ জানে না, তোমাদের আসলে সরকারে মোহাম্মদ ইউনূস কতদিন থাকবে কেউ জানে না, তোমাদের এই সরকার নির্বাচিত সরকারই নয়, তাহলে তোমাদের সরকার কি বলবে তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে? এই রকম দৈন্যতা বা এইরকম দিন ভারতের আসেনি। তোমরা তোমাদের মালপত্র, তোমাদের এই জিনিসপত্র এই অনুপ্রবেশকারীদের তোমরা রাখো, আমরা এই দায়িত্ব আর নিতে পারছি না। বাংলাদেশে গিয়ে কিছু অনুপ্রবেশকারী একাধিক ইন্টারভিউ দেন, তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তাদের স্মৃতিচারণ করেন। তারা বলেন গুজরাট থেকে প্রথমে কিছু জনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং কলকাতায় নিয়ে এসে চোখ বন্ধ করে লঞ্চে করে নাকি বাংলাদেশের সুন্দরবনের সাইডে কাউকে ফেলে দিয়েছে ভারতের বিএসএফ। যদি বিএসএফ এই কর্মকাণ্ড করে তাহলে দেশের স্বার্থে কোনো ভুল আছে বলে অন্তত আমার মনে হচ্ছে না। এখানে অনেকে অনেক রকম কথাবার্তা বলবেন, কিন্তু আসলে এটা তো বাস্তব। যেভাবে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা বাংলাদেশরা করছে এবং বাংলাদেশের মোহাম্মদ ইউনূস স্বয়ং এই ষড়যন্ত্রে জড়িত, তারপরে কিভাবে আপনি অনুপ্রবেশকারীদের গুরুত্ব দেবেন? এটা তো গুরুত্ব দেওয়া কখনোই সম্ভবই নয়। কারণ এই অনুপ্রবেশকারীদের মধ্যে কে আতঙ্কগ্রস্ত মানে আতঙ্কবাদী আছে, কে সন্ত্রাসবাদী আছে, কেউ জানেই না। ফলে আমরা কেন আমাদের রাজ্যে আমাদের দেশে এদেরকে জায়গা দেবো? সেটাই তো বড় প্রশ্ন। আর আমাদের দেশের সম্পদ আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় কিন্তু তৈরি। এই ট্যাক্স পেয়ারের টাকা কেন আমরা অবৈধ বাংলাদেশিদের পিছনে খরচ করব? সেটাও তো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন তখন অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছেন, তখন আপনি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতে পারেন। আর আজকে ভারত যখন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের খুঁজে খুঁজে অন্য দেশে মানে বাংলাদেশেই পাঠাচ্ছে, তখন আপনি সমালোচনা করবেন। এই দ্বৈত সত্তা দয়া করে এই মুহূর্তে দেখাবেন না, প্রয়োজনও নেই। কালকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়। তাদের দাবি হলো ভারতবর্ষ 1975 সালের ইন্দো বাংলা বর্ডার গাইডলাইন মানছে না, এমনকি 2011 সালে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান CBMF এইটিও নাকি ভাইলেট করছে ভারতবর্ষ। এবং ভারতের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট এখনো আসেনি, বাট পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশের এই অভিযোগকে পাত্তাই দিচ্ছে না ভারত। মানে এই যে ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ, সেটাকে ভারতের কাছে কোনো নমিনাল কোনো সমস্যা ছাড়া এই মুহূর্তে ভারত কিছু ভাবছেই না। অর্থাৎ একদিকে ব্যবসা বন্ধ করে অর্থনীতির মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে দিয়েছে ভারত, অন্যদিকে স্ট্র্যাটেজিক্যালি এত এত মানুষকে তোমাদের দেশে পাঠাচ্ছে, এদেরকে ভরণ পোষণের দায়িত্ব সেই সরকারের কিন্তু নিতে হবে। বাংলাদেশের কাছে এইটা কেন চ্যালেঞ্জিং? কারণ অলরেডি কয়েক লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশ সরকার জায়গা দিতে বাধ্য হয়েছে। উল্টে আরাকানদের সঙ্গে হাত মেলানোর চেষ্টা বাংলাদেশের মাধ্যমে করার চেষ্টা করছে আমেরিকা। এই রোহিঙ্গাদের ভরণ পোষণের দায়িত্ব আপাতত আমেরিকা সামলালেও কোনো না কোনো দিন এই সমস্যা বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হবে। ইতিহাস ঘাটলে আপনারা দেখতে পারবেন যা বর্তমানেও কিন্তু এই রোহিঙ্গা ইস্যুতে জর্জরিত হয়ে গেছে এই মোহাম্মদ ইউনূসের সরকার। আর এরপরে অবৈধ অনুপ্রবেশকারী যাচ্ছে বাংলাদেশে, যাদেরকে কোথায় রাখবেন, কে খরচ করবে, তাদের মেডিকেল ট্রিটমেন্ট, তাদের ভরণ পোষণের দায়িত্ব, এবং এই পুরো বিষয়টা আসলে এটা প্রমাণ করে অর্থনৈতিকভাবে শুধু নয়, ডিপ্লোম্যাটিক স্তরে বাংলাদেশ আসলে ঠিক কতটা দুর্বল এবং আন্তর্জাতিক স্তরে এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে আছে। যে তারা মুখে শুধু ভারতের বিপক্ষে কথা বলছে, বাতেলা দিচ্ছে, কার্যকারিতার দিক থেকে মস্ত বড় একটা শূন্য। একটা ব্যবসায় বন্ধ করে, ল্যান্ড পোর্ট বন্ধ করে 6000 কোটি টাকার ঘাটতি, সেখানে এই ধরনের অনুপ্রবেশকারীকে ফিরিয়ে নেওয়া সত্যি খুব কঠিন কাজ মোহাম্মদ ইউনূসের। কিন্তু কাজটা কঠিন কে করলেন? মোহাম্মদ ইউনূসই তো করলেন। প্রথম থেকে 7 সিস্টার্স নেওয়ার হুমকি দিলেন, চীনকে ডেকে এনে এয়ারবেস গড়লেন, আর এখন আপনার দেশের মানুষদের আপনারা ফিরিয়ে নেবেন না টাকার জন্য? তা তো হতে পারে না। কিভাবে দেখছেন এই পুরো বিষয়টা আপনারা কমেন্টে জানান, এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।